সেই ছোট্টবেলার 9-10 থেকে শুনে এসেছি ভোল্টেজ ডিভাইডার রোল, কারেন্ট ডিভাইডার রোল, তো এখনও শুনবো। তো এই জিনিসটা আসলে কি? নাম যতটা গর্জিয়াস, বিষয়টা আসলে তার চেয়েও বেশি সিম্পল। ঠিক আছে, অনেক বেশি সিম্পল একটা জিনিস, অনেক গর্জিয়াস স্টাইলে ডাকা হয় যে ভোল্টেজ ডিভাইডার রোল, কারেন্ট ডিভাইডার রোল। তো চলো ব্যাপারটা দেখি। এতটা আসলে গর্জিয়াস কিছু না, এটা খুবই সিম্পল বিষয়, বাট কয়েকটা বেসিক লাগবে। আগে বেসিকটা দিয়ে দিই। বেসিকটা হচ্ছে, এটা আগেও দেওয়া হয়েছে, বেসিকটা আবার দিচ্ছি। সিরিজে রাস্তা একটা, ফর এক্সাম্পল রাস্তা কয়টা? একটা। সিরিজের রাস্তা একটা। একটা রাস্তা থাকলে কারেন্ট কখনোই ভাগ হবে না, কারণ কারেন্ট বলতে আসলে কি বুঝি? ইলেকট্রনের প্রবাহ। তো ইলেকট্রন একটা রাস্তা সেটা দিয়ে তো যাবে। তাহলে সিরিজে রাস্তা একটা, সো আমার কারেন্ট কি হয় না? কারেন্ট সেম থাকে, ভাগ হয় না, মানে ডিভাইড হয় না আর কি। কিন্তু ভোল্টেজটা এক একটা রোধের এক এক প্রান্তে এক এক ধরনের ভোল্টেজ ড্রপ হয়। এক একটা রোধের, এই যে এক একটা রোধের এক একটা প্রান্তে এক এক ধরনের ভোল্টেজ ড্রপ হয়, ফলে ভোল্টেজটা সেম থাকে না। তাহলে আমার কারেন্ট সেম থাকে সিরিজে, কিন্তু ভোল্টেজ ড্রপ কি থাকে না? সেম হয় না, সেম থাকে না। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে 1 নাম্বার বেসিক। অনুরূপভাবে প্যারালালের কথা যদি বলি, তাহলে প্যারালালে রাস্তা অনেক, তাহলে অবশ্যই অনেক রাস্তা হলে কারেন্ট কি হবে? ভাগ হবে। কারেন্ট ভাগ হবে, কি থাকবে না? সেম থাকবে না। কিন্তু প্যারালালের বিষয়টা হচ্ছে বিন্দু একটাই, তাই ভোল্টেজটা কি থাকে? সেম থাকে। যেমন এখানে বিন্দু খেয়াল করো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। বিন্দু চেঞ্জ হচ্ছে, বিন্দু চেঞ্জ হলে অবশ্যই কি হবে? ভোল্টেজ চেঞ্জ হবে। কিন্তু প্যারালাল খেয়াল করো, এ বিন্দু বি বিন্দু, যেই পথেই যায় না কেন এ বিন্দু আর বি বিন্দু, তাহলে আমার বিন্দু সেম হওয়ার কারণে ভোল্টেজ ডিফারেন্স সেম, বাট রাস্তা অনেক হওয়ার কারণে আমার ইলেকট্রনরা ভাগ হবে, কারেন্টটা ভাগ হবে। তো এটা হচ্ছে আমার 2 নাম্বার বেসিক। তাহলে এই বেসিক দুইটা অবশ্যই কারেন্ট ডিভাইডার রোল এবং ভোল্টেজ ডিভাইডার রোলের জন্য মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো তাহলে আবার বলছি, সিরিজের রাস্তা একটা হওয়ার কারণে হওয়ার কারণে আমার কারেন্ট সেম থাকবে, ভাগ হবে না। ভোল্টেজ ড্রপটা সেম থাকবে না, কারণ বিন্দু ভিন্ন, ফলে ভোল্টেজ ড্রপ হবে ভিন্ন। আর প্যারালালে রাস্তা অনেক, তাই কারেন্ট ভাগ হবে, সেম থাকবে না কারেন্টটা, কিন্তু বিন্দু একটা হয়, ভোল্টেজটা সেম থাকবে। তো এই দুইটা বেসিক তোমাদের জীবনে কারেন্টের জন্য বা সার্কিটের জন্য, কারেন্ট ইলেকট্রিসিটির জন্য অনেক বড় দুইটা বেসিক আর কি। তো একটু মাথায় রাখতে হবে এই বেসিকগুলো। আচ্ছা, তাহলে এবার চলে আসো পরবর্তীতে যাই। চলো পরবর্তীতে কি দেখি আমরা, চলো দেখি। ওকে, এবার তাহলে দেখো, প্রথমে আসি ভোল্টেজ ডিভাইডার রোল দিয়ে। তো একটা বিষয় হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রোল, আসলে ভোল্টেজটা ডিভাইড হয় কোথায়? সিরিজে না প্যারালালে? সিরিজে ভোল্টেজটা ডিভাইড হয়, সিরিজে হয়। আর কারেন্ট ডিভাইডার রোল, আসলে কারেন্টটা ডিভাইড হয় কোথায়? প্যারালালে হয়। তো আমরা সেটাই দেখব। সিরিজের ক্ষেত্রে আসলে ভোল্টেজ ডিভাইডার রোলটা আসবে, এটা হচ্ছে বেসিক, যে সিরিজে যেহেতু ভোল্টেজটা ডিভাইড হয়, তাহলে ভোল্টেজ ডিভাইডার রোলটা অ্যাপ্লাই করব সিরিজের ক্ষেত্রে। তো আমার কাছে মনে করো একটা সিরিজের সার্কিট আছে, জাস্ট সিম্পলি দেখবো আমরা, বেশি জটিল করে না। সিম্পল যে পারে সে জটিলটাও পারে। ব্যাটারি ভোল্টেজ সি, ব্যাটারি আই কারেন্ট পাঠাবে, আই কারেন্টটাই যাবে, রাস্তা একটা হওয়ায়। রোধের মান R1, রোধের মান R2, ভোল্টেজের মান V1, ভোল্টেজের মান V2। তাহলে আমাদেরকে ওহম সাহেব বলছেন যে, ওহম সাহেব আমাদেরকে বলছেন V = IR। তাহলে আই যদি সেম থাকে, তাহলে আই কনস্ট্যান্ট থাকলে আপনি আইকে তুলে দিন, যেহেতু আই একটা কনস্ট্যান্ট সেম, তাহলে V প্রপোর্শনাল টু R। তাহলে V1/V2 = R1/R2। তো এটাই হচ্ছে আমাদের
ভোল্টেজ ডিভাইডার রোল। এই যে দেখো আমরা কিভাবে এখন ভালো করে খেয়াল করো, তাহলে ভোল্টেজ কিভাবে ডিভাইড হবে, ভোল্টেজটা ডিভাইড হবে রোধের সমানুপাতে। যার রোধ বেশি তার ভোল্টেজ বেশি হবে, তার ওইখানে ভোল্টেজ বেশি ড্রপ হবে, যার রোধ কম তার ওইখানে ভোল্টেজ কম ড্রপ হবে। তাহলে ভোল্টেজ ডিভাইডার রোল হচ্ছে এটাই ভোল্টেজ ডিভাইডার রোল। এবং ভোল্টেজ ডিভাইডার রোলের যে ফিলিংসটা হচ্ছে কি জানো, রোধের মান বা রেসিস্ট্যান্সের মান হেভি হলে, রোধের মান হেভি হলে ভোল্টেজ ড্রপ বেশি হয়, হেভি হলে ভোল্টেজ ড্রপটা বেশি হয়। এটা হচ্ছে ফিলিংসটা। যেখানে রেসিস্ট্যান্স বেশি সেখানে ভোল্টেজ ড্রপ বেশি। হ্যাভি রেসিস্ট্যান্স মোর ভোল্টেজ ড্রপ, হ্যাভি রেসিস্ট্যান্স মোর ভোল্টেজ ড্রপ, হ্যাভি রেসিস্ট্যান্স মোর ভোল্টেজ ড্রপ। আর এর মান বেশি হলে ভি এর মান বেশি, আর এর মান কম হলে ভি এর মান কম। চলো আমরা একটা প্র্যাকটিক্যাল ফিলিংস দেখে আসি সেটার। তাহলে এই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রোল, যে আর এর মান বেশি হলে এর মান বেশি হবে। চলো আমরা একটা প্র্যাকটিক্যাল ফিলিংস দেখে আসি এই জিনিসটার, যে আর এর মান বেশি হলে কীভাবে ভোল্টেজ ড্রপটা বেশি হয়। মনে করো আমার কাছে একটা 20 ভোল্টের ব্যাটারি আছে সার্কিটে, এর পরবর্তীতে আমার দুটা রেসিস্ট্যান্স আছে, একটা 4 ওহম, একটা 1 ওহম, একটা হ্যাভি, 4 টাইমস হ্যাভি দেন দিস রেসিস্ট্যান্স। তো এটার ভোল্টেজ ড্রপ V1, এটার ভোল্টেজ ড্রপ V2 ধরলাম। তাহলে ফার্স্ট অফ অল আমাদের আই বের করতে হবে। তাহলে ওহমস ল দিয়ে আই বের করলাম, যে আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই, যেহেতু সিরিজ আছে R1 R2, তাহলে ই এর মান 20, R1 R2 এর মান 5, তাহলে হচ্ছে 4 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট। তাহলে আমার এই পুরো সার্কিট জুড়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টের মান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি যে কোনো একটা রোধের মধ্য দিয়ে কারেন্ট গেলে, তাহলে দেখো V1 হবে কত, তাহলে I R1 সমান হচ্ছে 4 × 4 সমান হচ্ছে 16 ভোল্ট। V2 হবে কত, I × R2 সমান হচ্ছে 4 × 1 সমান হচ্ছে 4 ভোল্ট। তাহলে এটার মধ্য দিয়ে ভোল্টেজটা হবে 16 ভোল্ট, এটার ভোল্টেজটা হবে 4 ভোল্ট। দেখো 4 টাইমস হেভিয়ার 1 টাইমস, আর এটা দেখো 4 টাইমস হেভিয়ার 1 টাইমস। তাহলে এটা দেখো এটা হচ্ছে 4 গুণ হেভিয়ার ছিল, তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা 4 গুণ বেশি হয়েছে, 4 এর জন্য 16, 1 এর জন্য 4। তাহলে আমার রেসিস্ট্যান্স যদি হেভিয়ার হয়, অর্থাৎ আমাকে যদি বেশি বাধা দেয়, তাহলে আমার বেশি ভোল্টেজ ড্রপ হবে। তাহলে হেভি রেসিস্ট্যান্স মোর ভোল্টেজ ড্রপ, এটাই হচ্ছে ফিলিংসটা, হ্যাভি রেসিস্ট্যান্স মোর ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা আজকে থেকে একটা স্লোগান বলবো, হ্যাভি রেসিস্ট্যান্স নট হ্যাভি মেটাল। ওকে, হ্যাভি মেটাল না, হ্যাভি রেসিস্ট্যান্স, হ্যাভি রেসিস্ট্যান্স মোর ভোল্টেজ ড্রপ, বিডি ভোল্টেজ ড্রপ। বুঝতে পারছি? তাহলে হ্যাভি রেসিস্ট্যান্স মোর ভোল্টেজ ড্রপ, তাহলে এটা 4 টাইমস হেভিয়ার 4 টাইমস ভোল্টেজ ড্রপ, ফিলিংস এটা। যেমন আমি যদি এখন তোমাকে এই দুইটা মুছে দিয়ে দেখো, এভাবে যদি দিই, দেখো তুমি ফিলিংস দিয়ে বলে ফেলতে পারবা, ফিলিংসের উপর ভিত্তি করে তুমি বলে ফেলবে। যেমন মনে করো যে ধরো এটার রেসিস্ট্যান্সের মান মনে করো 100, আর এটার রেসিস্ট্যান্সের মান মনে করো 900। তাহলে তুমি বলো যে এখানে ভোল্টেজ ইয়াটা কেমন হবে, তাহলে যদি এটা 1 টাইমস হয় তাহলে এটা 9 টাইমস হবে। তাহলে 9 টাইমস হেভিয়ার 9 টাইমস মোর ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, এটাই তো, এটা হচ্ছে আসলে বিডিআর বা ভোল্টেজ ডিভাইডার রোলের ফিলিংসটা ছিল। ওকে, সিম্পল জিনিস কিন্তু আসলে খুব আহামরি কিছু না, জাস্ট হচ্ছে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট এর উপর ভিত্তি করে এটা করে ফেলি, একটা রেশিও জাস্ট একটা। ঠিক আছে, ওকে, এবার চলে আসবো কারেন্ট ডিভাইডার রোল। সো কারেন্ট ডিভাইডার রোল দেখি। তো কারেন্ট ডিভাইডার রোল দেখো, কারেন্ট কোথায় ডিভাইড হয়, ডেফিনেটলি প্যারালালে কারেন্ট ডিভাইড হয়, সমান্তরালে। সো কারেন্ট ডিভাইডার রোলটা অ্যাপ্লাই করবো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে কারেন্ট ডিভাইড হয় না, তাহলে সিরিজের ক্ষেত্রে কারেন্ট অ্যাপ্লাই করব না। তাহলে দেখো এটা প্যারালাল সার্কিট আঁকি আমি, হ্যাঁ ঠিক আছে, দেখো এটা প্যারালাল সার্কিট আঁকলাম, এটা একটা প্যারালাল সার্কিট। এটা একটু ডিফারেন্ট, কারেন্ট ডিভাইডার রোলটা একটু ডিফিকাল্ট। R1 R2, তো ডেফিনেটলি কারেন্ট ভাগ হবে, আমরা জানি I1 এবং I2 আকারে ভাগ হলো কারেন্ট, কারণ কারেন্ট যদি রাস্তা পায় সে ভাগ হয়ে যায়। বাট আমার ভোল্টেজ সেম, সো এটাকে বললাম V আর এটাকেও V, এটাও যদি V হয় আর B সমান E, যেটাই বলো না কেন, হোয়াট এভার, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এবার দেখো ভালো করে। তো কারেন্ট ডিভাইডার রোলটা কি বলছে আমাদেরকে, যেহেতু V সেম, আমরা তো ওহমস ল থেকে বলতে পারি I is equal to V divided by R. So I proportional to 1 by R. So I1 divided by I2 is equal to R1 divided by R2. Oh no, inverse proportional, এটা কিন্তু ব্যস্তানুপাতিক। সো ব্যস্তানুপাতিক হওয়ার কারণে ব্যস্তানুপাতিক দিতে হবে, আই এম সরি,
ব্যস্ত অনুপাতিক দাও, তাহলে হচ্ছে R2 ডিভাইডেড বাই R1। ওকে, আচ্ছা, পরীক্ষায় তোমাকে আই গিভেন, পরীক্ষায় তোমাকে আই দিয়ে দিবে, আর আই না দিলেও তুমি আই বের করে ফেলতে পারবা। পরীক্ষায় তোমাকে আই গিভেন, আই দিয়ে দিবে, তোমাকে পরীক্ষায় ই দিয়ে দিবে বা বি দিয়ে দিবে। তোমাকে পরীক্ষা অ্যাকচুয়ালি বের করতে হবে, তোমাকে বের করতে হবে I1 কত I2 কত, পরীক্ষা এটাই বলে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে I1 কত আর I2 কত এটা বের করতে হবে। তাহলে চলো আমরা ব্যাপারটাকে এভাবে দেখি, তাহলে I1 is to I2 সমান R2 is to R1, ইনভার্স প্রপোর্শনাল রিলেশন, ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা চাইলে এভাবেও বলতে পারি না রিলেশনটাকে, এভাবেও বলা যায় কিনা দেখো তো। ব্যস্তানুপাতিক রিলেশন হওয়ার কারণে I1 ডিভাইডেড বাই I টোটাল ইজ ইকুয়াল টু, ব্যস্তানুপাতিক হওয়ার কারণে উপরে হয়ে যাবে R টোটাল, নিচে হবে R1, ব্যস্তানুপাতিক রিলেশন হওয়ার কারণে। এটাই কারেন্ট ডিভাইডার রুল, এটাই কারেন্ট ডিভাইডার রুল। বিলিভ মি অর নট, দিস ইজ কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল মানে হচ্ছে কারেন্ট কীভাবে ডিভাইড হবে সেটা বলে দিবে। এই যে I1 এবং I2তে ডিভাইড হচ্ছে কারেন্টটা, সেটা বলে দিবে। এখনও শেষ হয় নাই, আমরা আরেকটু আগাই। তাহলে I1 যদি বের করতে চাই, তাহলে I1 হবে কি দেখো, I1 ইজ ইকুয়াল টু, এখন আর টোটাল কত সেটা তো জানা লাগবে। আর টোটাল বলতে কি বোঝায়? আর টোটাল বলতে R1 এবং R2 এর ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সটা বোঝায়। তো R1 এবং R2 হচ্ছে প্যারাল আছে, তো দুইটা রোধ যদি প্যারাল থাকে, দুইটা রোধ, অনলি টু রোধ যদি প্যারাল থাকে, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হয় উপরে গুণ R1 R2 আর নিচে হবে যোগ R1 প্লাস R2, এটা হবে তাদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। তাহলে আর টোটাল হবে কত? আর টোটাল হবে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আর এখানে আমার যেহেতু আই টোটাল ছিল, আই টোটালকেও পাশে পাঠিয়ে দিলে তাহলে এখানে হবে আই টোটাল, সংক্ষেপে টোটাল লিখলাম আই টোটাল। ওকে, আর নিচে একটা R1 ছিল, সো R1 বসে যাবে R1। তো দেখো যে আমার এই R1টা এবং এই R1টা কাটাকাটি যায়, তাহলে আমার থাকে আই বলতে বোঝাচ্ছে আই টোটাল, এখানে আই বলতে আই টোটালই বোঝানো হচ্ছে কারণ আই কারেন্টটাই গেল। আর এখানে হচ্ছে R2, নিচে হচ্ছে R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু I1। তো এটাই হচ্ছে আসলে ফাইনাল প্যাকেট অফ কারেন্ট ডিভাইডার রুল, যে I1 এর মানটা কত হবে এবং I2 এর মানটা কত হবে, এটাই তোমাকে বের করতে হবে। অর্থাৎ কারেন্ট কীভাবে ডিভাইড হবে, তোমাকে আই কারেন্ট দিয়েছি, এই আই কারেন্টটা কীভাবে ডিভাইড হবে, I1 এবং I2তে ডিভাইড হবে। তো এই আই কারেন্টটা কীভাবে ডিভাইড হবে সেটা বলছে I1 ইজ ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। অর্থাৎ এখানে যে I1 থাকবে এখানে কিন্তু ও থাকবে না, কারণ এটা ব্যস্তানুপাতিক রিলেশন, সো ও থাকবে না, অন্যজন থাকবে R2 থাকবে। কারণ কি R2 কেন থাকবে? কারণ এখানে কাটাকাটি চলে যাচ্ছে, যে কাটাকাটি R1 এবং R1 কাটাকাটি গিয়ে R2 আসবে। তো মনে রাখার জন্য এখানে যে থাকবে এখানে সে থাকবে না, আর নিচে সবাই থাকবে, এটাই আর কি। তাহলে আমরা একটু করে মনে রাখার জন্য এই জিনিসটাকে দেখাই, কীভাবে মনে রাখবো আসলে সেটাই দেখাচ্ছি। পাশে দেখো, আমি যখন I1 বের করতে যাব তখন হচ্ছে আমি এখানে R2 দিয়ে দিব, আর এখানে I ডিভাইডেড বাই R1 প্লাস R2 থাকবে। ওকে, আবার যখন আমি I2 বের করতে যাব তখন এখানে R1 দিয়ে দিব, আর I ডিভাইডেড বাই R1 প্লাস R2 থাকবে। এটাই হচ্ছে আসলে কারেন্ট ডিভাইডার রুল। অর্থাৎ এখানে যে মামা এখানে তার বিপরীত মামা, এখানে যে মামা এখানে তার বিপরীত মামা, আর বাকির মামাটা সেম, I ডিভাইডেড বাই R1 প্লাস R2, I ডিভাইড বাই R1 প্লাস R2, এই মামাটা সেম থাকবে। তো এটা আসলে কীভাবে আসছে সেটাও দেখালাম। এটা আসলে আসছে তোমার কাটাকাটি গিয়ে, তোমরা যারা দেখো না একবার ব্যাক দিয়ে আবার দেখো, এটা আসলে কাটাকাটি দিয়ে আসছে, নিজেরা করে দেখো তাহলে বুঝতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুল, এই দুটাই কারেন্ট কীভাবে ডিভাইড হবে সেটাই, ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুল এটাই বলে। তো ভবিষ্যতে আমরা চাইলে এই ধরনের যদি কখনো সিচুয়েশনে আসে আমাদের কাছে, আমরা চাইলে সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি। চলো একটা ছোট্ট ম্যাথ দেখে আসি কারেন্ট ডিভাইডার রুল থেকে, অ্যাজ এ রেজাল্ট আমাদের বুঝতে সহজ হবে। চলো আসো, মনে করো আমাদের একটা রোধ আছে 5 ওহম আর একটা রোধ আছে 25 ওহম, মাশাল্লাহ। তার পরবর্তীতে ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে মনে করো 20 ভোল্ট। এখন আর কিছুই দেয় নাই, প্রশ্ন করেছে I5 কত আর I25 কত। I5 দ্বারা বুঝাচ্ছি যে 5 ওহম রোধের মধ্যে কি কারেন্ট গেল সেটা, আর I25 দ্বারা বুঝাচ্ছি 25 ওহম রোধের মধ্যে কি কারেন্ট গেল সেটা। ইভেন আমাকে আইও দেওয়া নাই। আচ্ছা, তাহলে সমস্যা নেই, প্রথমত আমরা আই বের করতে হবে। সো আই হবে, আয়ের জন্য আমাকে প্রথমে তুল্য রোধ বের করতে হবে। আমি প্রথমে আর তুল্য রোধ বা আর ইকুইভ্যালেন্স বা আর টোটাল বের করে ফেলি। সো আর টোটাল কত? আর টোটাল হবে তারা প্যারালাল থাকলে উপরে অ্যাকচুয়ালি গুণ আর নিচে অ্যাকচুয়ালি যোগ। এই পদ্ধতিতে যদি করি তাহলে নাম্বার কাটবে না, স্যাররা নাম্বার দিয়ে দিবে। 125 আর নিচে হচ্ছে 30, 5 দ্বারা যদি ডিভাইড করি 6, আর এটাকে 5 দ্বারা ডিভাইড করলে 2, 5। ও ইয়েস, তার পরবর্তীতে আর যাবে না, তাহলে 25/6।
ওকে নাইস 25/6 এবার আসো আই কত, তাহলে আই হবে কত ই ডিভাইডেড বাই আর, ই এর মান 20 আর এর নিচে হচ্ছে 25/6, তাহলে 120 ডিভাইডেড বাই 6, ও নাইস 20, হ্যাঁ ও সরি নিচে 6 না 25 নিচে 120 ডিভাইড বাই 25, তো যত আসে আর কি থাক, আমাদের আর বের করার দরকার নেই। এত হচ্ছে আমাদের, এত এম্পিয়ার হচ্ছে আমাদের কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। আচ্ছা এবার তাহলে I1 কত হবে, আমাদের ফর্মুলা অনুযায়ী I1 হবে I R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাহলে I এর মান হচ্ছে 120/25, আর 2 এর মান হচ্ছে, আর 2 বলতে কাকে বোঝাচ্ছি, 25কে বোঝা, সরি I5, তাহলে এটা হবে আর কত, আর 25কে বোঝাচ্ছি, আর 2 বলতে আর 25কে বোঝাচ্ছি, তাহলে আমার 25 হবে রোধের মান ডিভাইডেড বাই তাদের যোগফল, তো যোগফল জাস্ট যোগফল, কিন্তু জাস্ট যোগফল কত 30, তাহলে 25 আর 25 চলে যাবে, পরবর্তীতে 30 দিয়ে 120কে কাটলে, ওয়াও নাইস, সুন্দর একটা রেজাল্ট চলে আসছে, কত 4 এম্পিয়ার, নাইস। তো বাকিটা দুইভাবেই বের করা যায়, টোটাল থেকে যদি বাকিটা বিয়োগ দিয়ে দিই, এদিকে যদি আমার 4 এম্পিয়ার যায়, টোটাল যাচ্ছিল কত এম্পিয়ার, 120/25 এম্পিয়ার যাচ্ছিল, আমি যদি 120/25 থেকে 4 বাদ দিই বাকিটা পাবো, অথবা চাইলে তোমরা কারেন্ট ডিভাইডার রোল দিয়ে করতে পারো, তাহলে হচ্ছে আই আর 5 হয়ে যাবে, এবার এখানে 25 হলে এখানে 5 হয়ে যাবে, আর তাদের যোগফল, তাহলে তাদের যোগফল 30, 120/25, আর এখানের মধ্যে আর 5 হচ্ছে 5, তাহলে আমার কত আসে দেখো, 5 দিয়ে এটাকে কাটলে 5, এটা দ্বারা এটাকে কাটলে 4, তাহলে আমার আসে 4 ডিভাইডেড বাই 5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই রোধের মধ্যে 4 এম্পিয়ার যাবে, আর এই রোধের মধ্যে 4/5 এম্পিয়ার যাবে, তার মানে দেখো একটা জিনিস, এই ক্ষেত্রে দেখো রোধের মান কম কারেন্ট যাবে বেশি, রোধের মান বেশি কারেন্ট যাবে কম, কারণ স্বাভাবিক, যেখানে বাধা কম সেখানে কারেন্ট বেশি যাবে, যেখানে বাধা বেশি সেখানে কারেন্ট কম যাবে, রোধ মানিত বাধা, তাহলে দেখো রোধের মান কম কারেন্ট যাচ্ছে 4 এম্পিয়ার, রোধের মান বেশি কারেন্ট যাচ্ছে তার কি কম, তো এখানে দেখো এটা হচ্ছে এটা 5 টাইমস বেশি, কারেন্ট যাবে 5 টাইমস কম, তাহলে আমরা এইভাবে এটারও ফিলিংস দাঁড় করাতে পারি কারেন্ট ডিভাইডার রোলস, যে এটা যত হ্যাভিয়ার হবে এটা তত লেস হবে, অর্থাৎ রোধের মান যত হ্যাভি হবে কারেন্ট তত কম যাবে, তত টাইমস কম যাবে, দেখো এটা হচ্ছে এটা 5 গুণ বেশি, কিন্তু কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে এটা 5 গুণ কম, তো এটাই আর কি আমাদের কারেন্ট ডিভাইডার রোল। তো কারেন্ট ডিভাইডার রোল দিয়ে এই ফর্মুলা দিয়ে আমরা সরাসরি অঙ্কগুলো করতে পারি, তো এটাই হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রোল। তাহলে মোটামুটি আমরা সার্কিট সলভিংয়ের অনেক দূরে এগিয়ে গেলাম, আমাদের এখনও কির্চফ বাকি আছে, আর আরও বেশ কয়েকটা সার্কিট সলভিংয়ের ম্যাথ করানো বাকি আছে, আমরা এগুলো দেখলে আস্তে আস্তে ম্যাথ করালে সার্কিট সলভিংয়ের আরও বেশি আমরা এক্সপার্ট হয়ে যাবো আর কি। ঠিক আছে, তো আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।